নমস্কার। রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আলোচ্য বিষয় জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ এবং শিষ্য অজিত সিংহ। দার্জিলিং থেকে 21শে মার্চ 1897 স্বামীজি কলকাতায় আসেন শিষ্য ক্ষেত্রীর রাজা অজিত সিংহ এবং লোহারুর নবাব সাহেবের সঙ্গে সাক্ষাতের জন্য। স্বামীজি একদিন অজিত সিংহকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের লীলাভূমি দেখাতে নিয়ে যান এবং সেখান থেকে আলমবাজার মঠে উপস্থিত হন। মহারাজাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। স্বামীজির আদেশ অনুসারে মহারাজা ও তার সঙ্গীদের জন্য শ্রী শ্রী ঠাকুরের বিশেষ করে ফল, মিষ্টান্ন ও হালুয়া ভোগের ব্যবস্থা করা হয়েছিল। 23শে মার্চ 1897 তারিখের ইন্ডিয়ান মিররে প্রকাশিত খবর অনুযায়ী, from the temple they came to Alambazar Mott, where the Maharaja was presented with a welcome address by the friends of Swami Vivekananda. মহারাজা ঠাকুর দর্শন করে এসে হলঘরে শতরঞ্চি পাতা ঢালা বিছানায় স্বামীজির সামনে হাঁটু গেড়ে বড় জোরে বসে অনেকক্ষণ কথাবার্তা বলেন। মহারাজার বিনয়, নম্র, অমায়িক ভাব ও স্বামীজির প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা ভক্তি দেখে মঠবাসীগণ মুগ্ধ হন। স্বামীজি দার্জিলিংয়ে ফিরে যান। মাসখানেক সেখান থেকে কতকটা স্বাস্থ্য উদ্ধার করে পুনরায় কলকাতায় আসেন 28শে এপ্রিল। দ্বিতীয়বার দার্জিলিং যাওয়ার আগেই স্বামীজি কলকাতায় শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেছিলেন। কুমুদবন্ধু সেনের মতে এই সাক্ষাৎকার ঘটেছিল 1897 খ্রিস্টাব্দের এপ্রিলে, কিন্তু ক্ষেত্রীর মহারাজের সঙ্গে স্বামীজির সাক্ষাতের দিন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য থেকে মনে হয় এই বিখ্যাত সাক্ষাৎকার ঘটেছিল ওই বছরের মার্চের শেষার্ধের কোন একটি দিন। যাই হোক, শ্রী শ্রী মা সে সময় বাগবাজারে গঙ্গার ধারে একটি ভাড়া বাড়িতে বাস করছিলেন। স্বামী যোগানন্দজি ছিলেন তার প্রধান সেবক। অবগুণ্ঠনে আবৃত দণ্ডায়মান শ্রী শ্রী মায়ের চরণতলে স্বামী বিবেকানন্দ সাষ্টাঙ্গে প্রণাম করেন। অনুচ্চ স্বরে উচ্চারিত শ্রী শ্রী মায়ের সঙ্গে কথাগুলো গোলাপ মা স্বামীজিকে জানিয়ে দেন। গোলাপ মার মাধ্যমে শ্রী শ্রী মা ও স্বামীজির শরীরের খবর নেন। গোলাপ মার মুখে শ্রীমা বলেন, ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন। তোমাকে সমাজের উন্নতির জন্য আরো অনেক কিছু করতে হবে। স্বামীজি বলেন, মা, আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিছুই নই। মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে
বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনি আমায় পথ দেখিয়েছেন। গোলাপ মার মুখে শ্রীমা বলেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন, ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন। আবেগ ভরে স্বামীজি বলতে থাকেন, মা, আমি তার বাণী প্রচার করতে চাই, আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুত তা করতে চাইছি ততটা দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি। এবার শ্রীমা স্নেহার্দ্র কণ্ঠে বললেন, স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন, দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। আরো কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় নিলেন। কয়েকদিনের মধ্যেই শ্রীমা জয়রামবাটিতে ফিরে গিয়েছিলেন। আর কলিকাতায় পরবর্তী আগমনের তারিখ 7ই মার্চ 1898। মঠ সেই সময় গঙ্গার পশ্চিম কূলে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে স্থানান্তরিত। অবশ্য আমরা আগেই বলেছি যে 1897 ডিসেম্বরে শ্রী শ্রী মায়ের জন্মজয়ন্তী আলমবাজার মঠে অনুষ্ঠিত হয়েছিল পূজা ও হোমের মাধ্যমে। শ্রীমা আলমবাজার মঠে কখনো পদার্পণ করেননি, কিন্তু মঠ আলমবাজারে থাকাকালীন মঠবাসীগণ সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের মাহাত্ম্য এবং শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শ প্রচারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে কিছুটা ধারণা করতে পেরেছিলেন, মুখ্যত স্বামীজির চিঠিপত্রের মাধ্যমে। অবশ্য এই সময়ে মঠবাসীদের বেশ কয়েকজন শ্রী শ্রী মায়ের নিকট সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলেন। এরপরের মঠ জীবনের পুনর্গঠন পর্যায়ে অত্যধিক ব্যস্ততার মধ্যেও স্বামীজি নবাগত মঠবাসীদের, বিশেষত শিক্ষিত যুবকগণের প্রশিক্ষণের জন্য দৃষ্টি দিয়েছিলেন। যখনই তিনি মঠে বাস করতেন তাদের জন্য শাস্ত্রাদির ক্লাস নিতেন, প্রশ্নোত্তরের জন্য সময় দিতেন, ধ্যানাদির পদ্ধতি শেখাতেন, তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করে দিতেন। প্রশিক্ষণের উপযুক্ত পরিমণ্ডল সৃষ্টির জন্য তিনি কয়েকটা আশু ব্যবস্থা নিয়েছিলেন। প্রথমত তিনি মঠের জন্য সময় অনুসারী কার্য পরম্পরার নির্দেশিকা তৈরি করে দেন। দ্বিতীয়ত মঠ পরিচালনার জন্য একটি সংক্ষিপ্ত নিয়মাবলী, যা মঠের নিয়মাবলী নামে সর্বজনবিদিত, এটি রচনা করে দেন। তৃতীয়ত তিনি অনুপস্থিত থাকাকালীন আলমবাজার বা কলকাতা থেকে তার কাছে সাপ্তাহিক প্রতিবেদন নিয়মিতভাবে পাঠানোর ব্যবস্থা করেন। নতুন সংগঠিত মঠ জীবনের একটা সামগ্রিক চিত্র পাওয়া যায় স্বামী প্রেমানন্দের একটি চিঠি থেকে। তাতে বর্ণনা, প্রায় 6টা হতে 7টা পর্যন্ত ধ্যান প্রাতে হতো।
তারপর স্তব পাঠ, ধারাবাহিকভাবে একজন একদিন পাঠ করে। তারপর ডেলসেট ব্যায়াম হয়, তারপর হালুয়া ভক্ষণ ইত্যাদি। আমি প্রত্যুষেই স্নান করিয়া পূজাদি করিতেছি। বিকাল 5টা থেকে 6টা হরিভায়া গীতা ক্লাস করেন। আচার্যের ভাষ্য হইতেছে। তৃতীয় অধ্যায় আগামী কল্য আরম্ভ হইবে। আরতির পর পুনর্বার 1 ঘণ্টা ধ্যান ও পরে কোশ্চেন ক্লাস হয়। মধ্যে মধ্যে শ্রী শ্রী প্রভুর কথাও হইয়া থাকে এবং একদিন গান হয়। মোটের ওপর মঠের কার্য আজকাল অতি সুন্দরভাবে চলিতেছে। এটি 9 মে 1897 লেখা স্বামী রামকৃষ্ণানন্দজি চিঠি, যা বাবুরাম মহারাজ শশী মহারাজকে চিঠিটি পাঠিয়েছিলেন। আলমবাজারে মঠের শেষ দিককার একটি সংক্ষিপ্ত পরিচয় পাই স্বামী ত্রিগুণাতীতানন্দজির 22 জানুয়ারি 1898 তারিখের লেখা চিঠি থেকে। চিঠিটা এরকম: মঠস্থ মহাপুরুষগণ প্রাতে প্রাতকৃত্য কিছু সমাধা করিয়া কিয়ৎকাল বসিয়া ধ্যান ধারণা করেন, পরে পূজাদি কার্যে রত হন। এতেই বেলা 12টা বাজিয়া যায়। তারপর প্রসাদ পাইয়া 1 ঘণ্টা কাল মাত্র বিশ্রাম করেন। কেউ কেউ বা এই সময়েও কোনো না কোনো কার্যে নিযুক্ত থাকেন। পরে শাস্ত্র পাঠ আরম্ভ হয়। বেলা 4টা হইতে পুনরায় ঠাকুর সেবায় ব্যাপৃত হন। এইরূপে সন্ধ্যা পর্যন্ত থাকেন। সন্ধ্যার পর ঠাকুরের আরাত্রিক হয়। পরে প্রাতঃকালের ন্যায় আবার সকালে বিশেষ করিয়া ধ্যানাদি কার্যে নিমগ্ন হন। স্বামীজি নির্দেশ অনুযায়ী এই নিয়মগুলি লিখে নিয়েছিলেন সুধীর মহারাজ, পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি। তাঁর স্মৃতিকথা থেকে পাওয়া যায় কিছু বাড়তি তথ্য। এবং তিনি লিখেছেন, নিয়মগুলি লেখানো হতে লাগলো। রাতে ও সায়াহ্নে জপ ধ্যান, মধ্যাহ্নে বিশ্রামান্তে নিজে নিজে শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন ও অপরাহ্নে সকলে মিলে একজন পাঠকের কাছে কোনো নির্দিষ্ট শাস্ত্রগ্রন্থাদি শুনতে হবে, এই ব্যবস্থা হলো। প্রত্যহ প্রাতে ও অপরাহ্নে একটু একটু করে ডেলস্যাট ব্যায়াম করতে হবে, তাও নির্দিষ্ট হলো। এ বিষয়ে মঠের ডায়েরি দেখে মনে হয় মঠে রুটিন সুষ্ঠুভাবে চালু হয়েছিল 7 মে 1897 তারিখ থেকে। অবশ্য কখনো কখনো অবস্থা বিশেষে ধরাবাঁধা এই রুটিন জীবন থেকে ব্যত্যয়ও দেখা যেত। যেমন দুর্গাপূজা, কালী পূজা, শ্রী শ্রী মায়ের জন্মতিথি পূজা উপলক্ষে কর্মসূচি কিছু বর্জন ও পরিবর্তন করতে হয়েছিল। ঘরবাড়ি রং করার সময় ক্লাস বন্ধ রাখতে হয়েছিল। ব্রহ্মচারী অমরেন্দ্রর অকাল মৃত্যুতে কয়েকদিন ধরে মঠের কর্মসূচিতে বিশৃঙ্খলা এসে গিয়েছিল। দ্বিতীয়ত, মঠের পরিচালনার জন্য স্বামীজি সংক্ষিপ্ত একগুচ্ছ নিয়ম বলেন, সেগুলি লিখে নেওয়া হয়। এই নিয়মাবলী মুখবন্ধ করে স্বামীজি বলেন, দেখো, এইসব নিয়ম করা হচ্ছে বটে, কিন্তু আমাদের প্রথমেই বুঝতে হবে এগুলি করবার মূল লক্ষ্যটা কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব নিয়মের বাইরে যাওয়া। তবে নিয়ম করার মানে এই যে আমাদের
স্বভাবতই কতকগুলি কুনিয়ম রয়েছে। সুনিয়মের দ্বারা সেই কুনিয়মগুলি দূর করে দিয়ে শেষে সব নিয়মের বাইরে যাবার চেষ্টা করতে হবে। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলে শেষে দুটো কাঁটাই ফেলে দিতে হবে। এই অবসরে স্বামীজি 23টি নিয়ম রচনা করেন। পরে একটি সংযোজিত হয়। এই 24টি নিয়ম সাধারণভাবে আলমবাজার মঠের নিয়মাবলী বলে পরিচিত। এইভাবে দৈনন্দিন কার্যক্রম ও মঠের নিয়মাবলী রচনার এবং কিছু কিছু কর্মসূচির প্রবর্তনের দ্বারা মঠ জীবন যে পরিবর্তনের সূচনা হয় তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন স্বয়ং স্বামীজি। মঠে স্বামীজির উপস্থিতি ছিল প্রেরণাপ্রদ। অনুপস্থিতিকালে তার নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক প্রতিবেদন পাঠাতেন ব্রহ্মচারী শুদ্ধানন্দজি। পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য 25শে জুলাই 1897 তারিখে স্বামীজিকে পাঠানো একটি ইংরেজি প্রতিবেদনের বঙ্গানুবাদ আমরা এখানে আলোচনা করছি। বিগত সপ্তাহের কার্যবিবরণী নিম্নরূপ। সর্বসাধারণের জন্য পাঠ ও আলোচনা। অধ্যাত্ম রামায়ণ 5 দিন, পাঠক স্বামী তুরীয়ানন্দজি 4 দিন এবং স্বামী প্রকাশানন্দজি 1 দিন। চৈতন্য চরিতামৃত 1 দিন, পাঠক ব্রহ্মচারী শুদ্ধানন্দ। ব্যক্তিগত পাঠ স্বামী বিরজানন্দজি স্বামী তুরীয়ানন্দের সাহায্য নিয়ে রাজযোগ, আপনার মাদ্রাজে প্রদত্ত ও অন্যান্য বক্তৃতাবলী ও চৈতন্য চরিতামৃত। স্বামী প্রকাশানন্দ শনিবার ব্রহ্মচর্য শীর্ষক বক্তৃতা 45 মিনিট দেন। তাঁর প্রস্তুতির জন্য তিনি মনুসংহিতার অংশবিশেষ পড়েন। তাছাড়াও তিনি একদিন অধ্যাত্ম রামায়ণ ও ব্রহ্মবাদীন কিছুটা পড়েন। স্বামী নির্ভয়ানন্দ হিতোপদেশের বঙ্গানুবাদের একটি অংশ, ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, প্রশ্নোপনিষদ, মুণ্ডকোপনিষদ ও মান্ডুক্যের বঙ্গানুবাদের একাংশ ও আপনার কয়েকটি বক্তৃতা। ব্রহ্মচারী নন্দ ব্যাকরণ কৌমুদী থেকে শব্দরূপ মুখস্থ করে, ঈশানুসরণ ও গীতার কিছু অংশ এবং আপনার বক্তৃতা পাঠ করে আপনার বক্তৃতাগুলি এদের কয়েকজনকে ব্যাখ্যা করা হয়। ব্রহ্মচারী বিজ্ঞানানন্দ বেদান্ত সূত্র 5 নম্বর সূত্র পর্যন্ত পাঠ করেন। ব্রহ্মচারী শুদ্ধানন্দ স্বামী তুরীয়ানন্দের সাহায্য নিয়ে রাজযোগ পাঠ করে। সে সর্বদর্শন সংগ্রহ থেকে পাতঞ্জল দর্শন পর্যন্ত পাঠ করে। আপনার ইংরেজিতে দেওয়া রাজযোগ বক্তৃতার বঙ্গানুবাদের পাণ্ডুলিপির খসড়া সে তৈরি করেছে। সূত্র এবং তার ভাষ্যের বঙ্গানুবাদ শীঘ্রই আরম্ভ করবে। ব্রহ্মচারী বিজ্ঞানানন্দ অবসর সময়ে ভিকার অফ ওয়েকফিল্ড পড়ে শেষ করেছে। মহেন্দ্রনাথ গুপ্ত শনিবার সকালে এসেছিলেন। সেদিন বিকালে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনান। ঠাকুরের সঙ্গে ঈশানচন্দ্র মুখার্জির সাক্ষাৎ ছিল আলোচ্য বিষয়। নিয়ম অনুযায়ী 2 দিন প্রশ্নোত্তরের ক্লাস হয়। বিষয় ছিল জ্ঞান ও ভক্তি এবং তাদের প্রত্যেকটি স্বরূপ সাধন পদ্ধতি ইত্যাদি। উল্লেখ্য, নতুন কোনো দর্শক এ সপ্তাহে আসেননি। কয়েকজন যুবক ও
ও তাদের পরিচিত কয়েকজন এসেছিল। গত সপ্তাহে ব্রহ্মচারী বিমলানন্দ জ্বরে আক্রান্ত হয়েছিল। জ্বর নিরাময়ের পর গত রবিবার সে তার বাড়িতে গিয়েছে, এখনো ফেরেনি, শীঘ্র ফিরবে। ব্রহ্মচারী শুদ্ধানন্দ ও স্বামী বিরজানন্দ রবিবার বিকালে নিজ নিজ পিতৃগৃহে গিয়েছিল। তারা দুজনেই পরের দিন বিকালে ফিরেছে। স্বামী তুরীয়ানন্দ ও স্বামী নির্মলানন্দের সঙ্গে আমি, স্বামী শুদ্ধানন্দ, বাগবাজারে মিশনের সাপ্তাহিক পাঠে যোগদান করেছি। আপনার চিঠি আমি, স্বামী শুদ্ধানন্দ, আপনার চিঠি ব্রহ্মানন্দজি মহারাজকে দেখিয়েছি। তিনি জানালেন যে মঠে ফিরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থাদি নেবেন, কিন্তু তিনি এখনো মঠে ফিরে আসেননি। ব্রহ্মচারী শুদ্ধ চৈতন্য মাদ্রাজে পৌঁছেছে। গত বুধবারে স্বামী নিত্যানন্দ মহুলা থেকে ফিরেছেন। ব্রহ্মানন্দজি মহারাজের সঙ্গে দেখা করবার জন্য তিনি বৃহস্পতিবার সকালে বাগবাজারে গিয়েছিলেন এবং মঠে ফিরেছেন পরদিন সকালে। মহুলাতে ত্রাণ কার্য পূর্বেকার মতো চলছে। স্বামী শুভদানন্দ কলকাতায় গিয়েছিলেন সোমবার, ফিরেছেন বৃহস্পতিবার। গত বুধবার থেকে ব্রহ্মচারী বিজ্ঞানানন্দ প্রতি সন্ধ্যায় দক্ষিণেশ্বরে যাচ্ছেন ধ্যান অভ্যাসের জন্য। গত মঙ্গলবার আমরা দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিলাম। গ্রিন একরের শ্রীমতী এলিনর স্ককের কাছ থেকে চিঠি, গ্রিন একক ভয়েস এর নকল ও তাদের কর্মসূচি আমরা পেয়েছি এবং তার উত্তর দিয়েছি। কর্মসূচি থেকে জানা যায় যে আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে স্বামী শারদানন্দজি বেদান্ত, সাংখ্য ও যোগের উপর 10টি বক্তৃতা করবেন। এছাড়াও তিনি ভারতীয় নাটক শীর্ষক একটি ভাষণ দেবেন। আমাদের সার্বিক কুশল, আপনি এবং আপনার সঙ্গী স্বামীজিদের আমাদের ভক্তি ও শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করছি। বলাই বাহুল্য, এই ধরনের প্রতিবেদনের আকর ছিল ব্রহ্মচারী শুদ্ধানন্দ লিখিত মঠের ডায়েরি। প্রতিবেদন পাঠ করে স্বামীজির প্রতিক্রিয়া কি ধরনের হতো জানতে চাওয়া খুবই স্বাভাবিক। এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য অবশ্য বিরল, তবুও নিদর্শন স্বরূপ তাঁর 11 জুলাই 1897 চিঠির অংশবিশেষ থেকে জানা যায়, স্বামীজি আলমোড়া থেকে লিখেছেন, তুমি সম্প্রতি মঠের যে কার্য বিবরণ পাঠিয়েছ তা পেয়ে ভারী খুশি হলাম। যতদূর পর্যন্ত কার্য হয়েছে তাতে আমি খুব সন্তুষ্ট, কিন্তু আরো এগিয়ে যেতে হবে। আগে আমি একবার লিখেছিলাম পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্বন্ধীয় কতকগুলি যন্ত্র জোগাড় করলে ভালো হয় এবং ক্লাস খুলে পদার্থবিদ্যা ও রসায়ন, বিশেষত শরীরতত্ত্ব সম্বন্ধে সাদাসিধে ও হাতে কলমে শিক্ষা দিলে ভালো হয়। কই, সে সম্বন্ধে তো কোনো উচ্চ বাচ্চা এ পর্যন্ত শুনিনি। আরেকটি কথা লিখেছিলাম, যেসব বৈজ্ঞানিক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে সেগুলি কিনে ফেলা উচিত। তার সম্বন্ধেই বা কি হলো? এভাবে প্রবর্তিত রুটিন নিয়মাবলী ও সাপ্তাহিক প্রতিবেদন এর মাধ্যমে স্বামীজি মঠবাসীদের শরীর, মন ও আত্মার সুষম বিকাশের দিকে লক্ষ্য রেখেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে পরবর্তীকালে এই লিখিত ভাষণ, যেটি প্রতিবেদন শুদ্ধানন্দজি, স্ট্রে থট অন দ্য লিটারেচার অ্যান্ড রিলিজিয়ন অফ ইন্ডিয়া গ্রন্থে পোয়েট্রি অ্যান্ড ড্রামা অফ অ্যান্সিয়েন্ট টাইম শিরোনামে প্রকাশিত হয়। অর্থাৎ শরৎ মহারাজ যে গ্রিন একরে ভারতীয় নাটক শীর্ষক ভাষণটি দেন, সেটি পরবর্তীকালে স্ট্রে থটস অন দ্য লিটারেচার অ্যান্ড রিলিজিয়ন অফ ইন্ডিয়া গ্রন্থে পোয়েট্রি অফ অ্যান্ড ড্রামা অফ অ্যান্সিয়েন্ট টাইম শিরোনামে প্রকাশিত হয়। কিন্তু স্বামীজির এই প্রকল্পের প্রাণ ছিল স্বামীজির মঠে উপস্থিতি এবং তাঁর পরিচালিত প্রশিক্ষণ। শাস্ত্র চর্চা, প্রশ্নোত্তর, গল্পের আসর, শিক্ষার্থী কর্তৃক বক্তৃতার অভ্যাস বা প্রবন্ধ পাঠ ইত্যাদি অবলম্বন করে প্রতিভার খনি স্বামীজি তাদের তাতিয়ে মাতিয়ে রাখতেন। শুদ্ধ পানীয় জলপান ও দুবেলা ডেলসাট ব্যায়াম থেকে আরম্ভ করে ধ্যান ধারণাদি অভ্যাস সবকিছু বিষয়ে স্বামীজির অনন্য শিক্ষা পদ্ধতি সবাইকে অনুপ্রাণিত করত। তিনি বিশেষ করে চাইতেন আর গীতা উপনিষদের ক্লাসে তরুণরা সবাই যোগদান করে। তিনি একদিন লক্ষ্য করলেন ক্লাসে কালীকৃষ্ণ নিয়মিত উপস্থিত থাকেন না। জিজ্ঞাসা করে কারণ জানতে পারলেন। শশী মহারাজকে ডেকে ধমক দিয়ে বললেন, কি শশী, এইসব ছেলেরা বাড়ি ঘর দর ছেড়ে তোমার ঠাকুরের ছোলার বোঁটা কাটবার জন্য এখানে এসেছে নাকি? ওসব চলবে না। জপ ধ্যান পাঠ সকলকে সময়ে করতে হবে। প্রবীণ নবীন সবাই স্বামীজির নির্দেশ মেনে নেন। আরেকদিনের ঘটনা, সে সময় স্বামী প্রেমানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দের স্থলাভিষিক্ত, একদিন বিকালে মঠের বারান্দায় বসে স্বামীজি বেদান্ত পড়াচ্ছিলেন। সন্ধ্যা হয়। স্বামী প্রেমানন্দ নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের বললেন, চলো চলো, আরতি করতে হবে, চলো। নতুন সাধুরা কি করবেন ঠিক করতে পারছিলেন না। এমন সময় স্বামীজি তার গুরু ভ্রাতাকে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, এই যে বেদান্ত পড়া হচ্ছিল, এটা কি ঠাকুরের পূজা নয়? কেবল একখানা ছবির সামনে সলতে পোড়া নাড়লে আর ঝাঁঝ পিটিলেই মনে করছিস বুঝি ভগবানের যথার্থ আরাধনা হয়? তোরা অতি ক্ষুদ্র বুদ্ধি। যাক, সেদিনকার মতো বেদান্ত পাঠ ভঙ্গ হয়ে গেল। কিছুক্ষণ পর আরতিও হয়ে গেল। এই সময় স্বামীজি মঠে প্রবর্তন করেছিলেন অভিজ্ঞ ব্যক্তির পরিচালনাধীনে সমবেত ধ্যান ধারণার চর্চা। একদিন মঠের নবীনদের সকলকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে স্বামীজি শেখাতে লাগলেন। বললেন, প্রথমে সকলে আসন করে বসো। ভাবো আমার আসন দৃঢ় হোক, এই আসন অচল অটল হোক। এর সহায়তাতেই আমি ভবসমুদ্র উত্তীর্ণ হব। উপস্থিত সকলকে কয়েক মিনিট ওইভাবে চিন্তার সুযোগ দিয়ে তিনি বললেন, ভাবো আমার শরীর নিরোগ ও সুস্থ, বজ্রের মতো দৃঢ়। এই দেহ সহায়ে আমি সংসারে পারে যাব। এভাবে সকলে কিছুক্ষণ চিন্তা করলে তিনি পরবর্তী নির্দেশ দিলেন, এরূপ ভাবো যে আমার কাছ থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে প্রেমের প্রবাহ যাচ্ছে। হৃদয়ের ভিতর থেকে সমগ্র জগতের জন্য শুভ কামনা হচ্ছে। সকলের কল্যাণ হোক, সকলে
সুস্থ ও নিরোগ হোক। এরূপ ভাবনার পর কিছুক্ষণ প্রাণায়াম করবি, অধিক নয়, 3টি প্রাণায়াম করলেই হবে। তারপর হৃদয়ে প্রত্যেকের নিজ নিজ ইষ্ট মূর্তির চিন্তা ও মন্ত্র জপ এই 8 ঘন্টা করবি। এ ধরনের সমবেত সাধন অনুষ্ঠান মঠে দীর্ঘকাল চালু ছিল। স্বামীজির অনুপস্থিতিতে স্বামী তুরীয়ানন্দজি নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে এই সাধন প্রণালী অভ্যাস করিয়েছিলেন। মঠবাসীদের মধ্যে প্রবীণরা এবং তাদের কাছে শিখে নবীনরা ইতঃপূর্বে ধারণা করেছিলেন যে ধ্যান, জপ, প্রার্থনা, পূজা, পাঠ, ঈশাবতার ও মহাপুরুষদের লীলানুধ্যান ইত্যাদি ঈশ্বর লাভের উপায়, আর যাবতীয় অন্য কাজকর্ম বড়জোর চিত্তশুদ্ধির সহায়ক। মঠের নতুন পরিমণ্ডলে তারাই এখন শুনতে থাকলেন বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জীবন। কর্ম করো কর্ম, हम और कुछ नहीं मांगते हैं, কর্ম 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 ইভেন আনটু ডেথ। আমি চাই তোমরা কাজ করতে করতে মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। এসব বিষয়ে পত্রাবলী সাক্ষ্য দেয়। এসব উপদেশ নির্দেশের সমর্থনে স্বামীজি মঠবাসীদের বোঝাবার চেষ্টা করেছেন যে নারায়ণ জ্ঞানে আর্ত পীড়িত মূর্খ দুস্থ মানুষের সেবাই জ্ঞানের সাধন। এর দ্বারাই সাধকের পরম কল্যাণ সম্ভব। পরবর্তীকালে স্বামী গম্ভীরানন্দজি বিষয়টি একটু পরিষ্কার করে বলেছেন। এটি এরকম, ঠাকুর স্বামীজির কাছ থেকে যে সেবা ধর্মের কথা শিখেছি, সে সেবা ধর্ম ঠিক কর্মযোগ নয়। কারণ এখানে আমরা যার সেবা করছি তাকে সামনে ভগবান রূপেও দেখছি বা দেখতে চেষ্টা করছি। আমি তার কাজ করছি, তিনি করাচ্ছেন আমাকে দিয়ে। এরকম যদি করা হয় অহংকার বুদ্ধি ছেড়ে, ফল আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে, তাহলে সেটি জ্ঞানেরই সমতুল্য হল। পন্থা, পৃষ্ঠা 96-97 থেকে গৃহীত। মঠবাসীদের ভিন্নমুখী চিন্তা ভাবনাকে মোড় ফিরিয়ে দিয়ে নতুন চিন্তা ভাবনা অভিমুখী করা দুঃসাধ্য ছিল। এই কঠিন কাজটি স্বামীজি করেছিলেন মঠ জীবনের পুনর্গঠনের দ্বারা, এবং এই পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালন করতে সাহায্য করেছিল স্বামীজির চিন্তার ব্যাপ্তি ও গভীরতা। চিন্তাকে কাজে পরিণত করার কার্যকর পরিকল্পনা ও পরিকল্পনাকে রূপায়িত করবার সাহস, ক্ষমতা। সর্বোপরি তার গভীর আদর্শ প্রীতি এবং গুরুভাই ও অন্যান্য মঠবাসীদের প্রত্যেকের প্রতি তার অকৃত্রিম অফুরন্ত ভালোবাসা তার জয়যাত্রাকে সুগম করেছিল। স্বামীজির বিশেষ দৃষ্টি ছিল রামকৃষ্ণ আদর্শে উদ্বুদ্ধ ত্যাগী যুবকদের উপর। তিনি জানতেন আগামী দিনে এরাই হবে রামকৃষ্ণ আদর্শের পতাকাবাহী। এদের জীবন মানের ওপর নির্ভর করছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমর বাণী প্রচার ও প্রসারের ভবিষ্যৎ। সে উদ্দেশ্যে তিনি তাঁর তরুণ শিষ্যগণের সম্মুখে তুলে ধরেছিলেন এক সুউচ্চ লক্ষ্য। তার নির্দেশ ছিল, I want each one of my children to be 100 times greater than I could ever be. Every one of you must be a giant. Must, that is my word. আমি চাই তোমাদের প্রত্যেকে আমি যা হতে পারতাম তদ অপেক্ষা শতগুণে বড় হও। তোমাদের প্রত্যেককেই শূরবীর হতে হবে, হতেই হবে, নইলে চলবে না। স্বদেশবাসীর স্বতঃস্ফূর্ত অভিনন্দনের জোয়ারে ভেসে ভেসে স্বামী বিবেকানন্দ বিজয় পতাকা হস্তে কলকাতায় এসে পৌঁছেছিলেন। ইতোমধ্যে তার বিপুল সাফল্যে ঈর্ষান্বিত কিছু সংখ্যক ব্যক্তি ও গোষ্ঠী
বিবেকানন্দ বিরোধিতায় মেতে উঠেছিল। তাদের মধ্যে প্রধান খ্রিস্টান মিশনারিগণ, ব্রাহ্ম সমাজ, থিওজফি সোসাইটি, আর্য সমাজ ও কট্টর গোড়া হিন্দু সমাজ। তাদের সব বিচিত্র অভিযোগ, বিদেশে বিবেকানন্দ প্রচারিত ভারতবর্ষের ভাবমূর্তি প্রতিনিধিত্বমূলক নয়, কায়স্থ নরেন্দ্রনাথ দত্ত শাস্ত্র অনুযায়ী সন্ন্যাসের অনধিকারী, বিবেকানন্দ কালাপানি অতিক্রম করে জাতভ্রষ্ট, বিবেকানন্দ প্রচারিত নববেদান্ত মূলত বৌদ্ধ বেদান্ত এবং তা শঙ্কর বিরোধী, বিবেকানন্দের বেদান্ত উপনিষদিক বেদান্ত থেকে বিচ্যুত ইত্যাদি। এসব বিরোধিতা ঝোড়ো হাওয়ায় চিহ্ন ছড়িয়ে রয়েছে সমকালীন পত্র পত্রিকায়। এসব অগ্রাহ্য করে আচার্য বিবেকানন্দ অগ্রসর হন তাঁর মহান মিশন সম্পাদনের স্থির লক্ষ্যে। তার অভ্যর্থনা উপলক্ষ করে দেশের ঘুমন্ত প্রায় মানুষদের চেতিয়ে দেওয়ার জন্য যতটুকু হইচই করার দরকার ছিল তা সম্পূর্ণ হতেই স্বামীজি তার মিশন সম্পাদনের বিষয়ে মনোনিবেশ করেন। স্বামীজির মিশনের মধ্যে ছিল বৈপ্লবিক ভাবস্ফুলিঙ্গ। স্বদেশে প্রত্যাবর্তনের কয়েক মাস আগে তিনি 1896 খ্রিস্টাব্দের মে মাসে মিস মেরি হেলকে একটি চিঠিতে লিখেছিলেন, আমি আমূল পরিবর্তনের ঘোর পক্ষপাতী হয়ে পড়েছি। শীঘ্রই ভারতবর্ষে ফিরব। পরিবর্তন বিরোধী থসথসে জেলি মাছের মতো ওই বিরাট পিণ্ডটার কিছু করতে পারি কিনা দেখতে। প্রকৃতপক্ষে স্বামীজির বলছিল রুট অ্যান্ড ব্রাঞ্চ রেফর্ম, আমূল সংস্কার। আমূল সংস্কারের দিকে থাকত তার সদা জাগ্রত দৃষ্টি। বিদেশ থেকে তার গুরু ভাইদের এবং আলাসিঙ্গা প্রমুখ শিষ্যদের একটা লেখা চিঠিতে এ বিষয়ে তিনি যথেষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। তার ভাবনাগুলি রূপায়ণের জন্য কিছু বাস্তব পরিকল্পনা মাথায় নিয়ে স্বামীজি স্বদেশে পদার্পণ করেছিলেন। এরই পরিণামে ঘটেছিল মঠ জীবনের পুনর্গঠন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, স্থায়ী কর্মকেন্দ্র স্থাপনের প্রচেষ্টা ইত্যাদি। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।